ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার, দেশ গড়ার দায়িত্ব সবার। বিক্ষোভের মুখে সরে দাঁড়ালেন ওবায়দুল হাসান, আপিল বিভাগের 5 বিচারপতির পদত্যাগের সিদ্ধান্ত। ফেরত আনা হবে পাচার হওয়া অর্থ, দ্রুত আর্থিক ক্ষতি কাটানোর চেষ্টা করছে সরকার। ছাত্র আন্দোলনে দায়ের সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, বিতর্কিত আইন সংস্কারের আশ্বাস। এবং স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম, রাজধানী সহ সারা দেশের 538 থানায় কাজ শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার উল্লেখ করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের মতো প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। রংপুর প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুর পীরগঞ্জের আবু সাঈদও রাজপথে নেমে এসেছিলেন। সাঈদের পেতে দেওয়া বুক ঝাঁঝরা করেছিল বুলেট। কোটা সংস্কার আন্দোলন সেই আত্মত্যাগে আরও বেগবান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েই 2 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ সাঈদের কবর জিয়ারত করেন তারা। সন্তান হত্যার বিচার চেয়েছেন আবু সাঈদের বাবা মা ও সহপাঠীরা। পাখি ঝেঙ্কা করে মারে, সেঙ্গে করে ছেলে লাপা ঝাপা করে লাঠি নিয়ে আসলো হাতে ছিল। চলো আমার কোনোটা দৌড় ঝাঁপ করে নাই, ওরই খালি তাও করছে, পার হওয়া হয়ে করছে। এখন তো সন্তান হারা, এখন মনের বেদনা তো দূর হয় না। এখন সকলে আসতেছে, আসি বলতেছে যে আমরাই আপনার ছেলে, এই যে বলি গর্ববোধ হয় যে সকলেই আছে। আবার যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তারা আমরা এবং যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আবু সাঈদ হত্যার সঙ্গে যারা জড়িত এবং যারা মদত দিয়েছে, আমরা তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার আশা করি। আবু সাঈদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্ম গর্বে স্মরণ করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। যেখানেই বিশৃঙ্খলা সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও গোলযোগ না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে। সবাই আবু সাঈদ, কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের এরকম দাঁড়াতে হবে। নিহত আবু সাঈদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছেন, রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। রংপুর দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থী সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মানিক শিকদারের রিপোর্ট। শনিবার বেলা 1টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। নববিজয়ের পর অন্তর্বর্তী সরকারের কাছে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের পরামর্শ ও প্রস্তাবনাও উত্থাপন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যেহেতু বিশ্ববিদ্যালয়, সেহেতু বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে
বৈষম্য দূর করতে হবে। আসলে আদিবাসীদেরকে পিছনে ফেলে তো দেশের উন্নয়ন সম্ভব না। কাউকে পেছনে সেই ফেলতে জায়গায় আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই, তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার। আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, নতুন বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। সম্প্রতি সহিংসতায় সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে, এটাই দুঃখ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ওবায়দুল হাসান। আপিল বিভাগের আরও 5 বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সকাল থেকে সুপ্রিম কোর্টে শিক্ষার্থী আন্দোলনের তোপের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ প্রক্রিয়ার শুরু সকাল 10টায়। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী ভার্চুয়ালি হওয়ার কথা ছিল 7 বিচারপতির ফুল কোর্ট সভা। সেটি বন্ধ করা হলেও ততক্ষণে সুপ্রিম কোর্ট এলাকায় শিক্ষার্থীরা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে একাট্টা। যারা ওখানে যাওয়ার যোগ্য তাদেরকে রেখে যারা আওয়ামী সমর্থক তাদেরকে দেওয়া হয়েছে সেই প্রধান বিচারপতির আসনে। তারা কোনো বিচার সুষ্ঠুভাবে করতে পারে নাই। আওয়ামীপন্থী যতগুলো মানুষ এই প্যানেলে আছে প্রত্যেকের পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1 অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য, এবং সেই ব্যবস্থায় যাদের প্রতি অনাস্থা আসছে তারা যদি নিজেরা তাদের শুভবুদ্ধির উদয় হয় যে ঠিক আছে, দেশ একটা সংকটকালীন অবস্থায় আছে এবং আমি বিচারপতি হিসেবে আমার প্রতি জনগণের কোনো আস্থা নাই, সে জায়গাটা আমার থাকা উচিত না। শিক্ষার্থীদের অনড় দাবির মুখেই অবশেষে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত সময়ে আর্থিক ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে, সেই সাথে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আয় এবং সম্পদ বৈষম্য কমানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তহিদুর রহমানের রিপোর্ট। শপথ নেয়ার পর ছুটির দিনে নিজ কার্যালয়ে যান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেই সময় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে, দোকানপাট বন্ধ, বাজারে পণ্য সরবরাহ এখনো কম। এ অবস্থায় করণীয় বিষয়ে কথা বলেন তিনি। যে মানুষের জীবনযাত্রার এফেক্ট পড়েছে, কর্মসংস্থান নাই, আয়ের সংস্থান নাই, সাপ্লাই চেইন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার মধ্যে সাপ্লাই চেইন ছাড়াও কিছু লোকের, আপনি জানেন, ব্যবসায়ীদের বা কিছু লোকের দেশে আছে, সেটা আমরা অ্যাড্রেস করব। তো ইমিডিয়েটলি আমরা চাচ্ছি যে মানুষের জীবিকার উপর যে আয়ের চাপ পড়েছে, আয়ের সংস্থান কমে গেছে, মূল্যস্ফীতি বেড়ে গেছে, এইটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়েও কথা বলেন। যৌক্তিক উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই। বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস, নর্মস, নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই, এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে না। অর্থনীতির গতি ফেরাতে আইন শৃঙ্খলার অবস্থা স্বাভাবিক করার তাগিদও দেন তিনি। যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
আইসিটি অ্যাক্ট সহ বিতর্কিত সকল আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শপথ গ্রহণের পর শনিবার ছুটির দিন সচিবালয়ে এসে আইন উপদেষ্টা আরও বলেন, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এই সরকার যতদিন থাকা দরকার ততদিনই থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর শনিবার সচিবালয়ে আসেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কথা বলেন সরকারের মেয়াদ, জনবিরোধী বিভিন্ন আইন সহ নানা বিষয়ে। এ সময় তিনি বলেন, বাক স্বাধীনতা সহ মৌলিক অধিকার নিশ্চিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ যত জনবিরোধী আইন আছে সব সংস্কার করা হবে। যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সময় পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রত্যাশা আর সাধারণ মানুষের প্রত্যাশা এক নয়। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই নির্বাচন দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন আইন উপদেষ্টা। এতে ছাত্র জনতার আন্দোলনে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শিল্প খাতের সব ধরনের দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শিল্প উপদেষ্টা আরও বলেন, কোনো রকম দুর্নীতি ও অনিয়ম মেনে নেওয়া হবে না। এছাড়া শিল্প খাতে সংকট সমাধান করাই শিল্প মন্ত্রণালয়ের অগ্রাধিকার কাজ হবে বলেও জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা। গ্যাসের ব্যাপারটা এনশিওর করা এই শিল্প খাত। জি, 4 দিন পর স্বাভাবিক কার্যক্রমে ফিরল রাজধানীর পুলিশ স্টেশনগুলো। সেবা প্রত্যাশীদের আনাগোনাও আছে থানা ঘিরে। বাড়তি নিরাপত্তায় অধিকাংশ থানায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের 639টি থানার মধ্যে 538টিতে কার্যক্রম শুরু হয়েছে। পার্থসারথীর সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। ছাত্র আন্দোলনের সময় জনরোষে ক্ষতিগ্রস্ত বন্ধ থানাগুলি গতকাল থেকে সরব হতে থাকে। রাজধানীর 50টি থানার মধ্যে চালু করা গেছে 29টি, যার একটি ধানমন্ডি থানা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভুক্তভোগীদের সেবা দিচ্ছেন পুলিশ সদস্যরা। জনগণের বিশ্বস্ত বন্ধু হিসাবে আবারও পুলিশ বাহিনী আস্থায় ফিরবে, এমন আশাবাদ থানায় সেবা নিতে আসা জনমানুষের। আমরা এনআইডি কার্ডটা পাচ্ছিলাম না বাসা থেকে, সো আমি এখন মিসিং জিডি করতে আসছি, আমাকে সর্বোচ্চ কোঅপারেট করতেছে, আমার জিডিটা নিচ্ছে। রাস্তায় যে ছাত্ররা যারা সেবা করছে ট্রাফিক কাজে, তারা আমাকে অনেক করছে যে ড্রাইভিং লাইসেন্স নাই কেন। তো আমি বলছি যে আমার ড্রাইভিং লাইসেন্সটা হারানো গিয়েছে, তো আমি এটা জিডি করতে পারতাছি না। তো জিডি কপিটা আমি পরবর্তীতে রাখবো আর কি। কেবল পুলিশ নয়, সাধারণের নিরাপত্তা দিতেও থানাগুলিতে সেনা উপস্থিতি অচল অবস্থা কাটতে সাহায্য করবে বলেও মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
দেশের বিভিন্ন স্থানে থানায়ও শুরু হয়েছে কার্যক্রম। থানাগুলোর নিরাপত্তায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরে নতুনভাবে মেট্রোপলিটন পুলিশের 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শুধুমাত্র বাসন থানা একদিন পর চালু করা হবে বলে জানানো হয়। নওগাঁ জেলার 11টি থানায় কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শুরু হয়েছে জিডি, এফআইআর, এজাহার দাখিলের মতো দাপ্তরিক কার্যক্রম। একই সঙ্গে সকাল থেকেই সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে টহল কার্যক্রম শুরু করে। কুমিল্লার বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় বরিশালের বিভিন্ন থানায়ও শুরু হয়েছে কার্যক্রম। এদিকে রাজবাড়ীতে 5 উপজেলার থানাগুলোতে পুলিশ সদস্যরা যোগদান না করায় নাগরিক কার্যক্রম বন্ধ রয়েছে। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কুচক্রী মহল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে, অভিযোগ বিএনপি নেতাদের। এসএমই পণ্যের বিপণন আরও শক্তিশালী করার পরামর্শ, ঋণের সুদ কমানোর দাবি। আবারও আমন্ত্রণ 21-এর সন্ধ্যার সংবাদ। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মহানগর বিএনপি নেতারা। বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে নেতারা বলেন, স্বৈরাচারী হাসিনার গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিএনপি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কাজ করবে উল্লেখ করে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসাদুজ্জামান রিপন সহ ঢাকা উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে একটি কুচক্রী মহল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা হাসপাতাল, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এ সময় তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হয়েছে। এখন দেশকে অস্থিতিশীল করতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, যা বিএনপি হতে দেবে না। দেশের জনগণ সজাগ রয়েছে, তাই যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। কেউ যদি দেশের বিভিন্ন ধর্মের উপর আঘাত আনার চেষ্টা করে, তাদেরও প্রতিহত করার ঘোষণা দেন নেতারা। ব্যবসায়ীরা যাতে শান্তিতে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যেতে পারে, সেই বিষয়েও আশ্বস্ত করেন তারা। কোটা সংস্কার আন্দোলনে যারা আহত হয়েছে, তাদের সার্বিক চিকিৎসা সেবায় বিএনপি পাশে থাকবে বলেও জানান নেতারা। হসপিটালের আন্ডারে ওনারা অনেক মন্দির এবং মাইনরিটিদেরকে ওনার চিকিৎসা করে না, ওনাদের রিলিজিয়াস সাইটে ওরা প্রোটেকশন দেয়, সেটা আমরা পরিদর্শন করেছি। তবে মূলত আমরা সবাই বাংলাদেশি এবং এক বাংলাদেশি আরেক বাংলাদেশি পাশে দাঁড়িয়ে থাকতে হবে, সবাই আমাদের আগামী শুভকামনা। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদেরই, রুখে দাঁড়াবেন। কেউ আসলে চাঁদাবাজি করা, দখল করতে আসলে আটকিয়ে রাখবেন। আবারও বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন, প্রয়োজনে আমাদের ফোন দেবেন। ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তের আগুনে পোড়া মুক্তিযোদ্ধা সংসদ অফিস সংস্কার করে দিয়েছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর নলছিটিতে দুর্বৃত্তরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আজ সকাল থেকে ভবনের ভেতরে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে সংস্কার করে দেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। এছাড়াও ভবনের সামনে ও ভেতরে রং করে মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পুড়ে যাওয়া ভবনটি দেখতে আসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহ মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পর সবচেয়ে বড় বিপ্লব রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি সোয়াইব রিয়াজ আলম। দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পরিদর্শন শেষে কার্যক্রম নতুন করে শুরুর ঘোষণা দিয়ে আরও বলেন, এই কঠিন সময়ে সবার সার্বিক সহযোগিতায় দেশটাকে নতুন করে সাজানো হবে। সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতারও আহ্বান জানান অতিরিক্ত ডিআইজি সোয়াইব রিয়াজ আলম।
কোচা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও নাগরিক সমাজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থী ও নাগরিক সমাজের আলোচনায় বক্তারা গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। নোয়াখালীর বেগমগঞ্জ দোয়ালিয়া গ্রামে ছাত্র যুব সমাজের আয়োজনে আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া শোকসভার আয়োজন করা হয়। এছাড়া ঝিনাইদহে চলমান পরিস্থিতি নিয়ে সকালে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এবার বাণিজ্য সংবাদ। আমদানি থেকে বেরিয়ে রপ্তানি নির্ভর শিল্পোন্নত বাংলাদেশ গড়তে সমৃদ্ধ এমএসএমই খাতের বিকল্প নেই। এজন্য এসএমই পণ্যের বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন স্থানীয় এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে অভ্যন্তরীণ বড় শিল্পের মালিকরা যাতে কাঁচামালের একটি অংশ নিতে বাধ্য হন সে ধরনের নীতিমালা থাকা দরকার। এছাড়া ভ্যাট, ট্যাক্স ও ঋণের সুদ কমানোর দাবি তাদের। ২১ স্পেশালে এসএমই খাত নিয়ে তহিদুর রহমানের ২ পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমই খাতের গুরুত্ব অনেক, তবে বিপুল এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স এবং ব্যাংক ঋণের সুদহার বড় শিল্পের তুলনায় এমএসএমইতে বেশি, সাথে আছে নানা প্রতিবন্ধকতা। এই সম্ভাবনার জায়গাটাকে কাজে লাগিয়ে আমাদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে প্রোভাইড করা দরকার, আমার মনে হয় এই জায়গাটাতে একটা বিশাল গ্যাপ আমরা প্রত্যক্ষ করি। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে এমএসএমই খাতকে কিছুটা ঢেলে সাজানোর কথা বলছেন উদ্যোক্তারা। এলডিসি গ্র্যাজুয়েশনের পর কারখানাগুলোর পরিবেশ মানসম্মত না হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারেন। ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্স সার্টিফিকেশনের আওতায় আনা, এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আবার ইন্টারন্যাশনাল মার্কেটে যে কাস্টমার আছে তারা কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনবে না। যে সমস্ত ক্রেতারা আমাদের কাছে পণ্যগুলো উৎপাদিত পণ্যগুলো কিনে থাকেন তারা দেখা যাচ্ছে যে ইম্পোর্টেড প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্যের একটা ব্যাপার, তাই ইম্পোর্টেড পণ্যগুলোর উপর যদি আরো বেশি করে খেয়াল রাখা হয়, শুল্কর ব্যাপারটা একটু খেয়াল রাখা হয়। এমএসএমই খাতের পণ্যের বিপণন এখনও কিছুটা কঠিন, তাই দেশীয় এবং আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে এ খাতের পণ্যের বিপণন বাড়ানো যেতে পারে বলছেন অর্থনীতিবিদরা। ওয়ালমার্ট থেকে শুরু করে অ্যামাজন, দারাজ বা এই ধরনের বড় বড় যে সমস্ত যে আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, তো সেগুলোর সঙ্গে আসলে সংযোগ করিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বড় শিল্পের কাঁচামাল আনতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, অন্যদিকে বিদেশে এমএসএমই পণ্যের চাহিদাও আছে। এ অবস্থায় নীতি সহায়তা বাড়ানো সহ বিদেশি মিশনগুলোকে কাজে লাগানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এত শত সমস্যার মধ্যেও এসএমইগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু কারো কাছে অভিযোগও করছে না। তারা যে ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে না, তারপরেও কিন্তু তাদের কোনো কিছু বলার ওরকম থাকছে না। কিন্তু এখন যেটা হচ্ছে যে যদি তারা ঋণ পেতেন, আর্থিক সহযোগিতা যদি পেতেন, তারা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে কিন্তু তারা আরও নিজেদেরকে বিকশিত করতে পারতেন। এসএমইতে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যেত। এমএসএমই খাতকে আরও শক্তিশালী করতে সাব কন্ট্রাক্টিং আইন নিয়ে কাজ করছে শিল্প মন্ত্রণালয়। পাশাপাশি উদ্যোক্তাদের নানা ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন। আমরা যদি একটা আইন তৈরি করতে পারি যে আমাদের লোকাল উদ্যোক্তাদের কাছ থেকে একটা সার্টেন পার্সেন্টেজ পণ্য আপনাকে কিনতে হবে, কিছু কিছু শিল্প উদ্যোক্তারা কিন্তু অলরেডি রেডি আছে, এবং যখন এই অপরচুনিটি তৈরি হবে তখন নতুন উদ্যোক্তারা এখানে আবার প্রচুর পরিমাণ বিনিয়োগ আপনারা শুরু করবেন। তরুণ জনগোষ্ঠীকে এমএসএমই খাতের সফল উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির, যখন ফিরছি তখন থাকছে। ব্রাজিলে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ৬২ আরোহীর সবাই নিহত। বাংলাদেশেই হবে নারী টি-20 বিশ্বকাপ, আশা ক্রীড়া উপদেষ্টার ঢেলে সাজানো হবে ক্রিকেট বোর্ড। আবার আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদ। সিরাজগঞ্জ এনায়েতপুর মনাকষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮ কিলোমিটার রাস্তার মাটির কাজ ১ মাস ধরে বন্ধ। বিকল্প না থাকায় ভোগান্তিতে হাজারো মানুষ। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এনায়েতপুর মনাকষা অংশের ৮ কিলোমিটার রাস্তায় মাটির কাজ শুরু হয় ৮ মাস আগে। তবে মাসখানেক ধরে কাজ বন্ধ রয়েছে। বিকল্প রাস্তা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাবনা ও সিরাজগঞ্জের লাখো মানুষ। প্রেগনেন্সি মহিলা এই জায়গায় এসে বসে বলল, ৮ মাসের মহিলা, তার যাতায়াতের কোনো রাস্তা নাই। আমার রাস্তাঘাটে একবার পরিস্থিতি খারাপ, আমরা হাঁটাচলা করে পাইনি। অবৈধভাবে বালু তোলায় নৌ পুলিশ মামলা করে, তাই কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার জানান, নিয়ম মেনেই বালু তোলা হচ্ছে। ২৪ কোটি টাকার এই কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে। মনাকষা ঘাট থেকে মন্ডলপাড়া মোড় পর্যন্ত এই ৮ কিলোমিটার রাস্তা আগামী বছরে ইনশাল্লাহ কমপ্লিট করে দেব। এদিকে যমুনা নদী থেকে বালি তোলায় তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ড্রেজিং বন্ধের দাবি স্থানীয়দের। রাস্তার কাজও আমরা চাই, কিন্তু রাস্তার কাজটা বৈধভাবে যেটা যা করা দরকার তাই করুন। নদীর থেকে বালু তুলে এনে এই মাঝখানে দিতেছে, গর্ত করে ওটা দিয়ে বুক করতেছে, ঠিক আছে। এই কারণে নদী ভাঙচুর হইতেছে। বিকল্প কোনো রাস্তা নাই, এই রাস্তাতে যাতায়াতের কোনো বুদ্ধি নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, জমির যাতে ক্ষতি না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহজাদপুর উপজেলায় ৮ কিলোমিটার বাঁধ অনেক পুরনো হওয়ায় সেটি আমরা রিসেকশনিং এর কাজ হাতে নিয়েছি। 40% কাজ সম্পন্ন হয়েছে। তো এই কাজের কারণে যাতে আশপাশের মানুষজন ক্ষতিগ্রস্ত না হয়, যথেষ্ট পরিমাণ পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া আছে। কৈজুরির মনাকষা, ভেড়াখোলা, আহমেদপুর পর্যন্ত ২১ কিলোমিটার বাঁধের সাথে যোগাযোগ সহজ করতেই নতুন রাস্তাটি করা হচ্ছে। এবছরের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, বিসিবির নেতৃত্বে পরিবর্তন হলে ক্রিকেট আরও উন্নতি সম্ভব। বোর্ড সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুতির কথাও জানান তিনি। পারভেজ খোকনের রিপোর্ট। আগামী ৩ অক্টোবর বাংলাদেশে শুরু হওয়ার কথা নারী টি-20 বিশ্বকাপ। তবে গত কয়েক সপ্তাহে দেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহে এই বিশ্বকাপ আয়োজন শঙ্কার মুখে পড়েছে। আইসিসিও বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবতে শুরু করেছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নারী টি-20 বিশ্বকাপ নিয়ে আসার কথাই শুনিয়েছেন। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার দিকে উল্লেখ করে এই অবস্থায় নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ বলে জানান ক্রীড়া উপদেষ্টা। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন নাজমুল আবেদিন ফাহিম। কাজ করেছেন বিসিবির হাই পারফরমেন্স ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল ও সর্বশেষ বিসিবির নারী বিভাগেও। সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছেন। এবার বিসিবিকে ঢেলে সাজাতে রূপরেখা দিতে চান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ক্রিকেট ব্যক্তিত্ব। ক্রিকেটকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি দেখি, ক্রিকেট সম্পর্কে আমরা জানি, কিন্তু অনেক ফেডারেশন আছে যেখানে যুগ যুগ ধরে একই মানুষ বা একই গোষ্ঠী কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো উন্নতি নেই, কিছু নেই। তারা শুধু এই পথটাই আঁকড়ে ধরে বসে আছে এবং তাতে সেই এরিয়ার যে ক্ষতিটা হয়েছে গত যুগ যুগ ধরে ক্ষতিটা হয়ে আসছে, সেটা কিন্তু মানে সেটা কোনো কিছু দিয়ে মাপা যাবে না। আসলে আমার মনে হয় যে সব দিকেই তাকানোর প্রয়োজন আছে এবং বাংলাদেশে খেলাধুলাটাকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু এই ধরনের পরিবর্তনগুলি দরকার। লম্বা একটা সময় বিসিবিতে কাজের অভিজ্ঞতা রয়েছে ফাহিমের। এক সময় কিছুটা অভিমান নিয়েই সরে এসেছিলেন। সরকার পতনের পর ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই বিসিবির ভেতরে পরিবর্তনের কথা বললেন অভিজ্ঞ এই ক্রিকেট ব্যক্তিত্ব। সেই ধরনের মানুষদের দরকার যারা একটা যাদের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, যারা চাইবে হ্যাঁ ক্রীড়া ক্ষেত্রে আমরা কিছুটা অবদান রাখি, ছেলে মেয়েদেরকে মাঠে নিয়ে আসি, তাদের জন্য ভালো প্রতিযোগিতা আয়োজন করি, তারা যেন তাদেরকে এক্সপ্রেস করতে পারে, সেই সুযোগগুলি তৈরি করে দিই। বিসিবির নেতৃত্বে পরিবর্তন হলে দেশের ক্রিকেটে আরও উন্নত করা সম্ভব বলে মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। পারভেজ খোকন, ২১ টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার, দেশ গড়ার দায়িত্ব সবার। বিক্ষোভের মুখে সরে দাঁড়ালেন ওবায়দুল হাসান, আপিল বিভাগের 5 বিচারপতির পদত্যাগ। ফেরত আনা হবে পাচার হওয়া অর্থ, দ্রুত আর্থিক ক্ষতি কাটানোর চেষ্টা করছে সরকার।
ছাত্র আন্দোলনে দায়ের সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, বিতর্কিত আইন সংস্কারের আশ্বাস। স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম, রাজধানী সহ সারা দেশের 538 থানায় কাজ শুরু। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।